শুরুতে জানিয়ে দেব ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইয়েমেনের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। জানিয়ে দেব প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে অবস্থান নিচ্ছে 1,28,000 ইসরায়েলি। এরপরে রয়েছে ইসরায়েলের ঝাঁকে ঝাঁকে নামছে মার্কিন সামরিক বিমান। অন্যদিকে রয়েছে ইরানে ইসরায়েলের হামলার বিপজ্জনক তথ্য ফাঁস। সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিনের পক্ষে অবস্থান মানেই আমেরিকার চোখে হুমকি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তেল আবিবে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা। মধ্যপ্রাচ্যের রাজনীতি যখন আরও একটি যুদ্ধের আশঙ্কার দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই ইসরায়েলের তেল আবিব উপকণ্ঠে দখলকৃত জাফার একটি জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেন। শুক্রবার এক ঘোষণায় এমনটি জানিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। তিনি বলেছেন, এই হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের আশেপাশের একটি বিমান ঘাঁটি। বার্তা সংস্থা মেহের নিউজ এই তথ্য নিশ্চিত করেছেন। ইয়েমেন এই ক্ষেপণাস্ত্র হামলা এমন এক সময় চালিয়েছে যার মাত্র কয়েক ঘন্টা আগে মার্কিন বাহিনী ইয়েমেনের উপকূলীয় হুদাইদাহ শহরে কয়েকটি বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ৭৪ জন নিহত এবং ১৭১ জন আহত হয়েছেন। মূলত ওই হামলার জবাবেই ইয়েমেনি বাহিনী একটি সমন্বিত সামরিক অভিযান চালানোর জানান দেয়। ইয়াহিয়া সারি বলেন, আমরা একটি সম্মিলিত সামরিক অভিযান পরিচালনা করছি, যেখানে আমরা যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরী ট্রুম্যান ও ভিনসনকে লক্ষ্য করে হামলা চালিয়েছি। এছাড়া ইয়েমেনি প্রতিরক্ষা বিভাগ সানা প্রদেশে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করার কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের এই ড্রোনগুলো ব্যবহার করে মধ্যপ্রাচ্যে গুপ্ত নজরদারি জোরদার করছে। একই সঙ্গে তারা হামলাগুলোকে নিয়মিত করছে। তবে ইয়েমেনের স্বাধীন প্রতিরক্ষা ব্যবস্থা ক্রমবর্ধমান সক্ষমতা এই অঞ্চলে নতুন সামরিক ভারসাম্যের ইঙ্গিত দিচ্ছে। এদিকে ইসরায়েলের দখলকৃত অঞ্চলে জোড়া জুলফিকার ক্ষেপণাস্ত্র মূলত ইরানি প্রযুক্তি নির্ভর। এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইয়েমেন থেকে সরাসরি ইসরায়েলের মূল ভূখণ্ডে হামলা কেবল সামরিক বার্তাই নয়, এটি ইসরায়েলের জন্য একটি কূটনৈতিক চ্যালেঞ্জও বটে। ইসরায়েলি ভূখণ্ডে এই হামলা বিশেষভাবে প্রতীকীয়, কারণ এটি বেন গুরিয়ন বিমানবন্দর এলাকায় ঘিরে রাখা নিরাপত্তা বলয়ের প্রতিরোধের মুখেও আঘাত হানে। এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে অবস্থান 1,28,000 ইসরায়েলির। একটি যুদ্ধ যে কতদূর গড়াতে পারে এবং সেই যুদ্ধ যখন বন্দীদের ফিরিয়ে আনার পথ রুদ্ধ করে ফেলে, ঠিক তখন কি দেশপ্রেম আর যুদ্ধপ্রেম এক জায়গায় দাঁড়ায়? খোদ ইসরায়েলের ভেতরেই এখন এই প্রশ্নটি তোলপাড় সৃষ্টি করছে, যার জবাবও মিলছে ইসরায়েলিদের থেকেই। সম্প্রতি রিস্টার্ট ইসরায়েল নামক প্ল্যাটফর্মে একাধিক চলমান অনলাইন পিটিশনের মাধ্যমে ইতোমধ্যে সই করেছেন 1,28,000-এরও বেশি ইসরায়েলি নাগরিক। তাদের মূল দাবি, গাজায় বন্দী থাকা ইসরায়েলি নাগরিকদের ফিরিয়ে আনতে যদি যুদ্ধ থামাতে হয় তাও মেনে নেওয়া হবে। এমনকি তারা খোদ যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এসব অনলাইন পিটিশনে গত বৃহস্পতিবার পর্যন্ত স্বাক্ষরের সংখ্যা ছিল 1,20,000। শুক্রবারে তা বেড়ে দাঁড়িয়েছে 1,28,114-তে। এছাড়া নতুন করে অন্তত 4টি পিটিশন যুক্ত হওয়ায় মোট পিটিশনের সংখ্যা এখন 47। পিটিশনে স্বাক্ষরকারীদের মধ্যে শুধু সাধারণ ইসরায়েলি নাগরিকই নয়, রয়েছে 11,000-এরও বেশি রিজার্ভ এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য। অন্তত তারা 20টি পিটিশনে স্বাক্ষর করেছেন, যা দেশটির সেনাবাহিনীর নানা ইউনিটকে প্রতিনিধিত্ব করে। অভ্যন্তরীণ এই চাপের মুখে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক প্রকার বিদ্রোহ ঘোষণা করে উল্টো ওই সেনা সদস্যদেরই হুঁশিয়ারি করছেন এবং বরখাস্ত করার হুমকি দিচ্ছেন। এমনকি তিনি দাবি তুলেছেন, বাইরের অর্থে পরিচালিত গোষ্ঠীগুলো নাকি এই পিটিশন প্রচারে জড়িত, যার লক্ষ্য হচ্ছে তার জোট সরকারকে উৎখাত করা। তবে যখন যুদ্ধ দীর্ঘায়িত হয় এবং যুদ্ধের মূল ব্যাখ্যায় প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে, তখন রাষ্ট্রের ভেতরেই তৈরি হয় নতুন মনোভাব। বন্দীদের পরিবারগুলো এখন শুধু সরকার নয়, গোটা সমাজের কাছে প্রশ্ন রাখছে, আমার সন্তান বন্দী আছে আর আপনি বলেছেন যুদ্ধ অব্যাহত রাখতে হবে। ইসরায়েলিদের এই পিটিশনগুলো যেন কেবল স্বাক্ষরই নয়, বরং ইসরায়েলি জনমানসে ক্রমশই জন্ম নেওয়া এক নৈতিক দ্বন্দ্বের দলিল। যুদ্ধের ফলাফল কি? কে জয়ী? আর বন্দীরা কি কেবল আরেক দফা সংঘাতের সোপান হয়ে থাকবে? এদিকে ঝাঁকে ঝাঁকে ইসরায়েলে নামছে মার্কিন সামরিক বিমান। ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে নামছে মার্কিন সামরিক বিমান। গত 24 ঘন্টায় দেশটিতে 9টি মার্কিন সামরিক পরিবহন বিমান অবতরণ করছেন।
ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কানের বরাতে তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি এই তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিবের কাছে একটি ইসরায়েলি বিমান ঘাঁটিতে ওই বিমানগুলো অবতরণ করেন। প্রতিটি বিমানই বাংকার ব্লাস্টার বোমা দিয়ে বোঝাই ছিল। কান জানিয়েছে, মধ্যাঞ্চলীয় ইসরায়েলের তেল আবিবের কাছে নেভাতিম বিমান ঘাঁটির অবস্থান। সেখানেই বাংকার ব্লাস্টার বোমা এবং অন্যান্য প্রতিরক্ষা অস্ত্রশস্ত্র নিয়ে 9টি মার্কিন পরিবহন বিমান অবতরণ করছেন। হঠাৎ করে কেন এত বোমা নিয়ে ইসরায়েলের মার্কিন বিমান অবতরণ করলো তা নিয়ে জল্পনা কল্পনা তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, তেহরান ওয়াশিংটনের মধ্যে পরমাণু আলোচনা ব্যর্থ হলে যৌথ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইসরায়েল। আর সেই ভাবনা থেকেই হয়তো এই বোমা সেখানে মজুত করা হচ্ছে। অবশ্য এই নিয়ে এখনো মুখ খোলেনি যুক্তরাষ্ট্র। এদিকে ইরানে ইসরায়েলের হামলার বিপজ্জনক তথ্য ফাঁস। ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলা চালানোর গোপন পরিকল্পনা ফাঁস করা হয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস সম্প্রতি এক অনুসন্ধানমূলক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করেছেন। এই ফাঁসকে ইসরায়েলের ইতিহাসের অন্যতম গুরুতর ও বিপজ্জনক তথ্য ফাঁস বলে অভিহিত করেছেন দেশটির এক সিনিয়র কর্মকর্তা। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানিয়েছেন। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন থেকে বলা হয়েছে, ইসরায়েল সরকার এক পর্যায়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সরাসরি মার্কিন সহায়তায় হামলা চালানোর পরিকল্পনা করছিল। বিষয়টি ইসরায়েলের নিরাপত্তা মহলে গুরুত্বের সঙ্গে আলোচনা হচ্ছিল এবং বিষয়টি বাস্তবায়নের জন্য বিভিন্ন কৌশলগত বিকল্প বিবেচনায় আনা হয়েছিল। প্রতিবেদন অনুযায়ী গত বছরের 1 অক্টোবর ইসরায়েলে প্রায় 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সম্ভাব্য আক্রমণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী তাদের সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী ছিল এবং কয়েকজন শীর্ষ পর্যায়ের নিরাপত্তা কর্মকর্তা এই পরিকল্পনার পক্ষে মত দিয়েছেন। নিউ ইয়র্ক টাইমস উল্লেখ করেছে, সম্ভাব্য আক্রমণ দুটি রূপে বাস্তবায়নের পরিকল্পনা ছিল: বিশাল বিমান হামলা, বিমান ও কমান্ডো অভিযানের সমন্বিত রূপ, যেমনটি আগে ইসরায়েলে সিরিয়ায় গোপন পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষেত্রে করা হয়েছিল। তবে এসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইসরায়েল মার্কিন অনুমোদনের প্রয়োজনীয়তা অনুভব করে এবং ওয়াশিংটনের সমর্থন ছাড়া এগোতে রাজি ছিল না। এদিকে ফিলিস্তিনের পক্ষে অবস্থান মানেই আমেরিকার চোখে হুমকি। ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং ফিলিস্তিনিদের পক্ষে কথা বলাকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির স্বার্থের জন্য হুমকি হিসেবে বিবেচনা করছে ওয়াশিংটন। এই অবস্থানকে কেন্দ্র করে মার্কিন সরকার এখন ভিসা আবেদনকারীদের অতীত কার্যকলাপ, বিশেষ করে গাজা ভ্রমণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বক্তব্য ঘিরে কঠোর নজরদারি চালাচ্ছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বজুড়ে মার্কিন দূতাবাস এবং কনসুলের মিশনে পাঠানো এক তার বার্তায় উল্লেখ করেছেন, 2007 সালে 1 জানুয়ারি এবং তারপর যেই ব্যক্তি গাজা ভ্রমণ করছেন তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খতিয়ে দেখতে হবে। বার্তাটি প্রথম হাতে পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এই যাচাই বাছাইয়ের আওতায় পড়বেন ভিসা আবেদনকারী সকল ব্যক্তি, হোক তারা সরকারি, কূটনৈতিক কিংবা বেসরকারি সংস্থার কর্মী। গাজায় তারা স্বল্প সময়ের জন্য গেলেও তা হিসাবের বাইরে নয়। কোনো আবেদনকারীর পোস্ট, মন্তব্য বা কার্যকলাপের যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বা পররাষ্ট্র নীতির জন্য সন্দেহজনক বা ক্ষতিকর কিছু পাওয়া যায়, তাহলে তাকে সিকিউরিটি অ্যাডভাইজারি অপিনিয়ন এবং এসএও দাখিল করতে হবে। এই এসএও হলো এক ধরনের আন্তঃসংস্থাগত তদন্ত যার মাধ্যমে নির্ধারিত হয় সংশ্লিষ্ট ব্যক্তি যুক্তরাষ্ট্রের সাথে কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি করছেন কিনা।